গতকাল সকাল 10:30টার পর থেকেই সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যম গোটা জায়গাটাতেই একটি খবর, একটি সংবাদে গোটা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যম একেবারে আলোচনায় মুখর হয়ে ওঠে। কোন ঘটনার কথা বলছি? একেবারে সুপ্রিম কোর্টে যে 2016 সালের এসএসসির যে গোটা প্যানেল, সেই গোটা প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে এবং এই গোটা প্যানেলের প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারায়। একেবারে তাদের মাথার ওপর আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। যদিও এই যে 2016 সালের এসএসসি, এই এসএসসিতে নিয়োগে দুর্নীতি হয়েছিল এবং এই নিয়েই 2021 সালে প্রথম এই নিয়ে কথা ওঠে এবং তার পরবর্তীকালে 2022 সাল থেকে চলছে এই নিয়ে মামলা। গত বছর অর্থাৎ 2024-এর 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তৎকালীন সেই সময় ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি 2016 সালের এই যে এসএসসির গোটা প্যানেল তিনি বাতিল করে দিয়েছিলেন এবং তারপরেই এই হাইকোর্টের নির্দেশের পরেই রাজ্য সরকার তারা এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলাও দীর্ঘ বেশ 1 বছর ধরে এটার শুনানি চলে এবং 10ই ফেব্রুয়ারি এই শুনানি শেষ হয়েছে এবং গতকাল রায়দান হয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেল, তাতে কারোর পরিবার, প্রত্যেকেরই পরিবার রয়েছে। এই 26,000 শিক্ষক শিক্ষিকার পিছনে প্রত্যেকের পরিবার রয়েছে এবং যেই পরিবার পিছু কোথাও 4 জন, কোথাও 5 জন, কোথাও বা 7-8 জনও রয়েছেন, প্রত্যেকেই যেন একেবারে পথে বসে গেলেন। এবং এই চাকরিজীবীদের বাড়িতেও যে সমস্ত পরিচারিকা থেকে শুরু করে যারা কাজ করতো, আজকে হয়তো কোথাও গিয়ে তাদের চাকরিটাও চলে যাবে, তাদের কাজটাও চলে যাবে। এই নিয়ে গোটা সমাজ মাধ্যম হোক কিংবা সংবাদ মাধ্যম হোক, এই নিয়ে আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক চলছে। এখন যারা রাজনীতি নিয়ে চর্চা করে তারা এখানে অন্য একটি বিষয় দেখছেন, সেটা হলো আগামী বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন। যেই বিধানসভা নির্বাচনের আগে এমন একটা রায়, এতগুলো মানুষের চাকরি হারা, এই সমস্ত বিষয়ে প্রভাব পড়তে পারে 26-এর বিধানসভা নির্বাচনে। কারণ আমরা জানি যে 26-এর বিধানসভা নির্বাচনকে নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছে বিজেপি ক্ষমতায় আসার জন্য। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস তারাও নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য একেবারে লড়াইয়ে নেমে পড়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা প্রশ্ন, যে 26-এর বিধানসভা নির্বাচনে কি এই 26,000 যে চাকরি বাতিল, সেই চাকরি বাতিলের কোনো প্রভাব পড়তে পারে? প্রভাব হয়তো কোথাও গিয়ে পড়লেও তৃণমূল কংগ্রেস এটা কিন্তু কোনোভাবেই মানতে চাইছেন না। কারণ তারা মূলত যেটা মনে করছেন যে এর আগে যখন 2024 সালে এই চাকরি বা হাইকোর্টের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছিল, তখন তারপরেই কিন্তু ছিল লোকসভা নির্বাচন 2024-এর। যেই লোকসভা নির্বাচনে কিন্তু তাদের ফল 2019-এর তুলনায় ভালো হয়েছে, তারা আসন সংখ্যা বেশি পেয়েছেন, ভোট সংখ্যাও কোথাও গিয়ে বেশি পেয়েছেন। তাই তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে একেবারেই পাত্তা দিতে নারাজ এবং তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের একাধিক প্রকল্প রয়েছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা স্বাস্থ্যসাথী হোক কিংবা সবুজ সাথীর সাইকেল হোক, সেই সঙ্গে বাংলার বাড়ি, একাধিক প্রকল্প যেহেতু তাদের রয়েছে, তাই তারা এই যে 26,000-এর যে চাকরি বাতিল, সেটাকে অতটা গুরুত্ব দিতে চাইছে না ভোটের নিরিখে। যদিও শাসক দলের প্রত্যেকেই এই বিষয়টাতে তারা তাদের যে খারাপ লেগেছে বা তাদের যে শোক প্রকাশ, সেটা তারা করছেন। এবং মুখ্যমন্ত্রী আবার যেটা বলছেন যে এই যে 26,000-এর চাকরি বাতিল, সেই চাকরি বাতিলের পিছনে বিজেপি গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে এবং তিনি বলছেন যে একজনের দোষের শাস্তি কেন এতগুলো মানুষ পাবে। অর্থাৎ তিনি এক প্রকার স্বীকার করছেন যে একজনের দোষ। পার্থ চট্টোপাধ্যায়কে তিনি জেলে রেখেছেন, এটাও তিনি বলছেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে জেলে রাখা হয়েছে, তিনি নিজের দোষে জেলে গিয়েছেন, এই বিষয়টা না উল্লেখ করে তিনি বলছেন কোথাও গিয়ে তাকে জেলে রাখা হয়েছে। এই বিষয়ে তো অবশ্যই আলোচনা চলছে। এখন যারা রাজনীতির বিশ্লেষক বা যারা রাজনীতি নিয়ে চর্চা করি আমি বা আপনি, বা যারা রাজনীতি নিয়ে একটু ঘাটাঘাটি করে, তারা মূলত এই বিষয়টাতে
বিধানসভা নির্বাচনের কতটা প্রভাব পড়তে পারে এটা নিয়েই বেশি আলোচনা করছেন। কারণ এই একই উদাহরণ কিন্তু আমরা এর আগেও দেখেছি। কোথায় দেখেছি? ত্রিপুরাতে দেখেছি। কারণ ত্রিপুরায় যখন 2017 সালে এরকমই একটি প্যানেল শিক্ষক শিক্ষিকাদের, সেই প্যানেল বাতিল হয়েছিল 2010 ও 2013 সালে 2 দফায়। সেখানকার সরকার অর্থাৎ বাম শাসিত সরকার তারা 10,323 জন এভাবে নিয়োগ করেছিলেন এবং যেই নিয়োগে কোথাও গিয়ে প্রক্রিয়াগত ত্রুটি, কোথাও গিয়ে অভিযোগ ওঠে যে সেখানে দুর্নীতি হয়েছিল, এই অভিযোগে কিন্তু তারা তার মামলা করে এবং হাইকোর্টে সেখানকার প্যানেল বাতিল হওয়ার পরেও কিন্তু মানিক সরকারের পক্ষ থেকে তারা কিন্তু সেখানকার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সেই কেসটাকে নিয়ে, এবং যেখানে অবশেষে 2017 সালে কিন্তু সুপ্রিম কোর্টেও তাদের এই যে প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়েছিল। এবং ঘটনার চক্রে তার পরের বছরেই কিন্তু ছিল ত্রিপুরার বিধানসভা নির্বাচন। যেই বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় এই দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলে আসা বাম শাসনকে তারা পরাজিত করে এবং ক্ষমতায় আসে বিজেপি। সেখানে বিজেপি তারা দাবি করেছিল যে তারা ক্ষমতায় এলে তারা এই যে যোগ্য অযোগ্য তালিকা তারা আলাদা করবেন বা যোগ্যদের চাকরি ফিরে দেবেন, এই সমস্ত বিষয় তারা তখন বলেছিলেন। এ রাজ্যের ক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা হচ্ছে। কারণ যখনই গতকালকে এই 26,000-এর চাকরি বাতিল হয়ে যায়, তার পরবর্তীকালেই কিন্তু বিজেপি খুব স্বাভাবিকভাবে তারা সরব হবে, তারা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছে। তারা বলছেন যে যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করা যেত, এবং সেই সঙ্গে বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তিনি বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে তারা এই যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করে দেবে। অর্থাৎ এটা খুব স্পষ্ট যে কোথাও গিয়ে এই 26,000 চাকরি বাতিলের যে এই বিষয়টাকে কিন্তু তারা মূলত কাজে লাগাতে চাইছে 26-এর বিধানসভা নির্বাচনে কোনোভাবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির একমাত্র লক্ষ্য হলো যেন তেন প্রকারেণ তৃণমূল কংগ্রেসকে তাদের ক্ষমতা থেকে সরিয়ে নিজেদেরকে ক্ষমতায় আসতে হবে। সেটা হিন্দুত্ব দিয়ে হোক, এবং বর্তমানে একটা নতুন ইস্যু তাদের জন্য যোগ হয়ে গেল, সেটা হলো 26,000 চাকরি বাতিল। তবে তৃণমূল কংগ্রেস কিন্তু এটাতে একেবারেই তারা এই বিষয়টাকে মানতে রাজি নন, বা এই বিষয়টাকে তারা কিন্তু তাদের পক্ষ থেকে আবার এই বিষয়টাকে তুলছেন যে এর আগে তারা ত্রিপুরার এই বিষয়টাকে টেনে আনছেন, বা ত্রিপুরার এই প্রসঙ্গটাকেই তারা টেনে আনছেন। তারা এটাই বলছেন যে ত্রিপুরার ক্ষেত্রেও তো এরকম হয়েছিল, তারা বলেছিল বিজেপি সরকার এলে চাকরি দিয়ে দেবে, কিন্তু আদতে দেখা যায় যে সেই বিষয়টা হয়নি। তাই তারা বাংলার মানুষকে বোঝাতে চাইছে যে এখানে বিজেপি বললেও, বিজেপি ক্ষমতায় এলেও কিন্তু তারা এটা করবে না, বা তারা যে বলছে যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করে দেবে সেটা কিন্তু তারা করবেন না। এখন এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, বা আবার নতুন করে নিয়োগ করতে হবে। এখন যারা এই 26,000-এর মধ্যে রয়েছেন, যে সমস্ত মানুষ রয়েছেন, তারা দীর্ঘ 8-9 বছর ধরে চাকরি করেছেন। এখন তাদের মানসিক অবস্থা যে জায়গায় এসে দাঁড়িয়ে, কোথাও গিয়ে তারা হয়তো আর সেই মানসিক পরিস্থিতিতে নেই যে তারা আবারও চাকরিতে বসে আবারও সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়া। কারণ তখনকার দিনে তাদের সেই সময়কার মানসিক পরিস্থিতি আর আজকের দিনে একটা মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরে নতুন করে সবটা শুরু করা কিন্তু খুব একটা সহজ নয়। আর সেক্ষেত্রেও তারা প্রশ্ন তুলছেন যে এখানেও যে আবারও কোনো দুর্নীতি হবে না, সেটারও তো কোনো গ্যারান্টি নেই। সত্যিই তো সেটার কোনো গ্যারান্টি নেই যে আবার সেই নিয়োগ হলেও সেখানে দুর্নীতি হবে না। শুধু তাই নয়, এখানে যে শুধু এই 26,000-ই চাকরি প্রার্থী বা এই 26,000 শিক্ষক শিক্ষিকা আবার নতুন করে তারা আবেদন করলেন, পরীক্ষা দিলেন, এমনটা নয়। সেখানে নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন তারাও এই পরীক্ষায় বসবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানেও যে কোনো দুর্নীতি হবে না সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন যেটা মূল প্রশ্ন সেটা হলো যে এই যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 26,000-এর যে গোটা 2016 সালের প্যানেল, সেই 16 সালের প্যানেলটাকে বাতিল করে দেওয়াতে এর প্রভাব ভোটে কতটা পড়বে, বিধানসভা নির্বাচনে কতটা পড়বে, সে নিয়ে তো অবশ্যই একটা জল্পনা রয়েছে। কারণ ত্রিপুরার বিষয়টা যদি দেখা হয়, তবে ত্রিপুরার যে কোনো নেতৃত্বই হোক, বা বলা যায় যে বামেদের যে কোনো নেতৃত্বই হোক, কিংবা তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতৃত্ব, তারা কিন্তু এই দুটো বিষয়কে এক করে দেখছেন না। তার কারণ প্রথমত ত্রিপুরার জনসংখ্যা
প্রায় মোটের ওপর 40 লক্ষ, সেখানে বাংলার জনসংখ্যা রয়েছে 10 কোটি। তাই ত্রিপুরার জনসংখ্যার ওপরে 10,323 জনের চাকরি হারা হওয়াটা প্রভাব ফেললেও 10 কোটি এই রাজ্যে এই 26,000-এর প্রভাব কতটা পড়বে সেটা নিয়েই মূলত প্রশ্ন তুলছেন এই রাজনীতিবিদরা। এখন তৃণমূল কংগ্রেসের একাধিক প্রকল্প রয়েছে, সেটা যেমন ঠিক, সেই দিক থেকে দাঁড়িয়ে এই যে 26,000 যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় বা তাদের কথা যদি একটু দেখা যায়, তাহলে এই বিষয়টা কোথাও গিয়ে দেখা যাবে তারা কেউ কেউ হয়তো সরকারকে দায়ী করছেন, কেউ কেউ আবার দায়ী করছেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে। তিনি সুপ্রিম কোর্টের তারা বিচার ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলছেন, তারা বিচার ব্যবস্থাকে কোথাও গিয়ে দায়ী করছেন। কেউ কেউ আবার অবশ্যই সরকারকেও দায়ী করছেন, কারণ সরকার বলছেন যে তাদেরকে যদি সময় দেওয়া হতো তারা বিষয়টা নিয়ে আরো পড়াশোনা করতেন বা এই যে যোগ্য অযোগ্যের তালিকা সেটাকে খুঁজে বের করতেন। এখন প্রশ্ন হলো, প্রায় 4 বছর ধরে চলছে এই মামলাটা, এই গোটা 4 বছরেও সরকার সময় পেল না তাদের যোগ্য অযোগ্যের তালিকা বাতিল করতে। আর তার থেকেও বড় কথা, যখন হাইকোর্টে এই নির্দেশটা দেওয়া হয় যে এই গোটা 2016 সালের প্যানেলটাই বাতিল করে দেওয়া হয় হাইকোর্টে, তারপরেও তো এই গোটা একটা বছর সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, মামলা চলেছে। তাহলে এই একটা বছরেও কি রাজ্য সরকার কিচ্ছু করতে পারলো না, যাতে করে তারা এখন সবকিছু শেষ হয়ে যাওয়ার পর বা একেবারে শেষ রায় দানের পরে তারা বলছেন যে আরো তাদেরকে সময় দেওয়া উচিত ছিল বা তারা আরো সময় পেলে এই বিষয়টা নিয়ে দেখতেন, খতিয়ে দেখতেন বা যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করতেন? তারা কি করতে পারতেন বা কি করতে পারতেন না সেটা এখন সম্পূর্ণ তাদের বিষয়। এখন 26-এর বিধানসভা নির্বাচনে এর কতটা প্রভাব পড়তে পারে সাধারণ মানুষ হিসেবে এটা আপনাদের কতটা মনে হয় যে 26-এর বিধানসভা নির্বাচনে এই 26,000 চাকরিহারা এই যে বিষয়টা, এটাতে গোটা রাজ্যের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়বে, নাকি এই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত প্রকল্পই এই বিষয়টাকে ধামাচাপা দিয়ে তারা আবারও ক্ষমতায় ফিরে আসতে পারবে? নাকি এই যে বিজেপি যেটা বলছে বা বিজেপি যেটা কার্যত চাইছে যে এই 26,000 চাকরি বাতিলের বিষয়টাকে কাজে লাগিয়ে তারা সরকার গঠন করতে বা তারা 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আসতে, সেটা কি তারা কোনোভাবে সফল হতে পারবেন সেক্ষেত্রে? নাকি এই 26,000 চাকরি হারার বিষয়টাই তৃণমূলের কাছে 26-এর বিধানসভা নির্বাচনে পথের কাঁটা হয়ে দাঁড়াবে? এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। দেখতে থাকুন হাউ থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাউ।